আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বাংলাদেশ টুডে অনুষ্ঠানে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি সবসময়। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের সামাজিক কোনো ঘটনা যদি আমাদের এই প্রবাসে থেকেও যে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করে থাকি, সবসময় যে বিষয়গুলি আমাদের সামনে চলে আসে বাংলাদেশের, সেই বিষয়গুলি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলাপ আলোচনা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি এবং যেসব অতিথিদের আমরা আমন্ত্রণ জানাই তাদের মুখ থেকে শোনার চেষ্টা করি বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে তাদের ভাবনাগুলি। আজকেও এর ব্যতিক্রম নয়। প্রথমে আমাদের অতিথিদের সাথে আমন্ত্রিত অতিথি যারা আছেন তাদের সাথে পরিচিত হব, তারপরে বাংলাদেশের ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলির দিকে আমরা দৃষ্টিপাত করব। আমার হাতে ডান পাশে রয়েছেন জনাব শরীফুজ্জামান চৌধুরী, সাবেক জয়েন্ট সেক্রেটারি, যুক্তরাজ্য বিএনপি। জনাব শরীফুজ্জামান চৌধুরী, অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আমার হাতে সর্বডানে রয়েছেন ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগ। জনাব ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমার হাতের বাম পাশে রয়েছেন জনাব আলিয়ার হোসেন, কনসালটেন্ট এবং একই সাথে তিনি গবেষক টেকসই উন্নয়ন বিষয়ে। জনাব আলিয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমন্ত্রণের জন্য। সর্ববামে রয়েছেন আমাদের সবার পরিচিত মুখ জনাব ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, পেশায় একজন আইনজীবী এবং একই সাথে প্রেসিডেন্ট ব্রিটিশ বাংলাদেশি প্র্যাকটিসিং ব্যারিস্টার অ্যাসোসিয়েশন। জনাব আনোয়ার বাবুল মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার। থ্যাংক ইউ। দর্শক দেখছেন বাংলাদেশ টুডে অনুষ্ঠান। আপনারা জানেন যে গত এক সপ্তাহে, বিশেষ করে গত 5 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এবং যে বিষয়টি আমরা শুধুমাত্র বাংলাদেশি কিংবা প্রবাসে যারা বাঙালি রয়েছেন তারা নন, সারা বিশ্বের কোটি কোটি মানুষকে নাড়া দিয়েছে, সেটি হচ্ছে সাভারের রানা প্লাজার যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে গেল। একটি বিল্ডিং, 8 তলার একটি বিল্ডিং পুরোপুরি দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে গেল এবং সেখানে হাজার হাজার শ্রমিক আটকা পড়ে গেলেন। শত শত শ্রমিক মৃত্যুবরণ করলেন, শত শত শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন, হাজার হাজার শ্রমিক আহত হয়েছেন। সৌভাগ্যক্রমে অনেকেই বেঁচে গিয়েছেন। বাংলাদেশের জন্য এই ধরনের দুর্যোগ নতুন কোনো কিছু নয়, তবে এই ঘটনাটি আবারও আমাদের চোখ খুলে দিল। জানি না এই চোখ কতদিন খোলা থাকবে, কতদিন আমরা এই সচেতনতার যে চর্চা করার চেষ্টা করছি, কতদিন সেই সচেতন থাকবো আমরা। আজকে রানা প্লাজার মালিককে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সাথে আরো কয়েকজন গার্মেন্টস মালিককে গ্রেফতার করা হয়েছে, আরো 2-1জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু ইতিমধ্যেই 400-ও অধিক মানুষের নিশ্চিত মৃত্যু ঘটেছে এবং এখন পর্যন্ত শত শত শ্রমিক নিখোঁজ আছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের ফায়ার সার্ভিস, পুলিশ বিভাগ, র্যাব এবং সাধারণ মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় যে একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে সবাই মিলে একসাথে একযোগে উদ্ধার তৎপরতা চালিয়েছেন, সেটি একটি অভূতপূর্ব দৃশ্য বাংলাদেশের জন্য। বর্তমান রাজনৈতিক অঙ্গনে যে সহিংসতার আভাস ছিল গত কয়েকদিনের এই হৃদয় বিদারক দৃশ্যে, সেটি অনেকটুকুই ম্লান ছিল, বরং জাতীয় ঐক্যবদ্ধ ছিল এই ঘটনাকে কেন্দ্র করে এবং সেখানে আমরা স্বতঃস্ফূর্ততা দেখেছি, সেখানে আমরা কান্নাও দেখেছি, আবার যখন প্রাণের স্পন্দন হয়েছে সেখানে আমরা হাসিও দেখেছি। আর আজকের এই প্রেক্ষিতে আজকে আমরা কথা বলবো সাভার ঘটনা নিয়ে। এ থেকে আমরা কি শিক্ষা পেলাম, যারা ব্যবসায়ী তারা কি শিক্ষা পেলেন, আন্তর্জাতিক মহল থেকে যে প্রেসার তৈরি করা হচ্ছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের পোশাক শ্রমিকের যারা পোশাক উৎপাদন করেন সেই সব মালিকদের প্রতি, এবং যাদের জন্য আজকে বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি বছর উপার্জন করছে বৈদেশিক মুদ্রা, সেই সব শ্রমিকদের নিরাপত্তা রক্ষার্থে কাদের কি ভূমিকা ছিল, কোথায় ব্যর্থতা ছিল, কোথায় কে কতটুকু গলত করেছেন, কে কতটুকু সুযোগের সদ্ব্যবহার করেছেন, কে কতটুকু অসচেতন ছিলেন, এই বিষয়গুলি আবারও সামনে আসলো এবং এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো। বাংলাদেশে এই সাভারের ঘটনাটিকে আপনারা কিভাবে দেখছেন? আমরা জানি এই ঘটনা দেখে প্রবাসে থেকে অনেকেই কান্নাকাটি করেছেন, ফোনে আমাদেরকে বলেছেন এই ঘটনার প্রেক্ষিতে আমরা কোনো কিছু জানি কিনা, নতুন কোনো খবর আমাদের কাছে আছে কিনা। আমরাও নির্বাক ছিলাম এই ঘটনাটি দেখে। আজকে আপনাদের সাথে সেগুলি আমরা শুনবো, আপনাদের কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশের এই ঘটনাটি কিভাবে আপনারা মূল্যায়ন করবেন, এ থেকে আমরা কি শিক্ষা পেলাম। আমি প্রথমেই ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী আপনার কাছে আসতে চাই যে এর আগে আমরা দেখেছি তাজরিন ফ্যাশনসের হৃদয় বিদারক ঘটনা, সেখানে অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক মানুষ বা তার চেয়েও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। এরপরেও আমরা অনেক সচেতনতার কথা বলেছি, অনেক আত্মশুদ্ধির কথা বলেছি, অনেক পদক্ষেপের কথা আমরা শুনেছি, অনেক টাস্ক ফোর্স গঠনের কথা আমরা শুনেছি মালিকরা কতটুকু তারা জনগণকে আশ্বাস দিয়েছেন, শ্রমিকদেরকে আশ্বাস দিয়েছেন, কিন্তু এর কয়েক মাসের মধ্যেই এই ধরনের একটি ঘটনা ঘটলো।
যদিও মালিককে অ্যারেস্ট করা হয়েছে, কয়েকজন গার্মেন্টস মালিককে অ্যারেস্ট করা হয়েছে এবং সেখানে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হচ্ছে। সাধারণ জনগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স, র্যাব সবাই মিলে কাজ করেছে। কিন্তু আসলে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? ধন্যবাদ। আসলে সাভারের যে ঘটনা এবং এই ঘটনা আপনি যেভাবে দেখেছেন এবং দর্শক মণ্ডলী যেভাবে দেখেছে অথবা সারা বিশ্ব যেভাবে দেখেছে, আমি শুরু থেকেই দেখেছি এবং যতবার এই টেলিভিশন নিউজে আমি অনুষ্ঠান মানে খবরের মাধ্যমে যতবার দেখেছি ততবারই আমার চোখ দিয়ে পানি এসেছে। আমি মনে করি যে বাংলাদেশের আমরা জানি যে বাংলাদেশের ইমারত সিস্টেমে, অর্থাৎ এই যে বিল্ডিং রেগুলেশন বলেন অথবা কনস্ট্রাকশন রেগুলেশন বলেন অথবা অধিক মুনাফালুবী যারা এই সমস্ত কাজগুলো করে সাধারণ মানুষকে, আমি একটা জিনিস বলবো যে এখানে গার্মেন্ট সেক্টর এবং এই বিল্ডিং দোষ এটা কিন্তু কমপ্লিটলি এটা দুইটা ডিফারেন্ট জিনিস। কারণ এইটার সাথে গার্মেন্ট সেক্টরের কোনো সম্পর্ক না। এটার সাথে হলো গিয়ে কিছু অধিক মুনাফালোভী মানুষ 4 তলা ভবনের আপনার 6 তলা ভবনের পারমিশন নিয়ে 9 তলা ভবন। এইখানে একটা জিনিস হলো যে আপনি দেখেছেন, আপনি শুরুতেই বলেছেন যে এখানে কিন্তু যারা বাংলাদেশের একটা রাজনৈতিক অঙ্গনে একটা উত্তাপ ছিল, কিন্তু এই উত্তাপটাকে কাটিয়ে একটা ভিন্নধর্মী অর্থাৎ মানুষ মানুষের জন্য কিভাবে সাধারণ মানুষ, সেনাবাহিনী, বিডিআর, ফায়ার ব্রিগেড সবাই গিয়ে এখানে চলে গিয়েছে এবং সবাই যার যা কিছু আছে তাই নিয়ে সবাই মানুষের জন্য এগিয়ে এসেছে। এবং এটা এর মাধ্যমে একটা জিনিস প্রমাণিত হয়েছে বাংলাদেশে যে আমাদের যে এক্সিস্টিং যে কনস্ট্রাকশন রেগুলেশন বলেন, আমাদের যে এক্সিস্টিং যে কাঠামোগত যে দুর্বলতাগুলো আছে এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যেমন তাজরিন ফ্যাশনের কথা বলেছেন এবং আপনি দেখেছেন বিজিএমই খুব গোটা করে ওনারা সাংবাদিক সম্মেলন করলেন এবং বললেন যে আমরা এই টোটাল গার্মেন্ট সেক্টরগুলোতে যে বিল্ডিংগুলো আছে এগুলোর অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা সম্পর্কে আমরা তদারকি করব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু এই বিজিএমইর এই মালিক পক্ষের যে আপনার টাস্ক ফোর্সের বলা হয়েছিল সে কিন্তু কাজ করে নেই। সুতরাং এইখানে একটা জিনিস হলো যে আমাদেরকে এই গার্মেন্ট সেক্টর বলেন আর এই বিল্ডিং দোষ বলেন, এইটা কিন্তু আমাদের অর্থনীতির একটা মেরুদণ্ড। এবং একটা জিনিস আমি বলবো যে গার্মেন্ট সেক্টর যদি বাঁচে বাংলাদেশ বাঁচবে। সুতরাং আমরা সরকার, বিরোধী দল সহ সর্বস্তরের মানুষের যে একটা জিনিস হলো যে এই তাজরিন ফ্যাশন অথবা এই রানা প্লাজার মালিককে গ্রেফতার অথবা শাস্তি এটা নয়, কিন্তু আমার যেটা মনে হয় যে এই রানা প্লাজার গার্মেন্টসের যে মানুষগুলো, যে 300-350 মানুষ, অনেকের হয়তো ব্রেড আর্নার ছিল একজন এবং সে মৃত্যুবরণ করেছে। এই টোটাল ফ্যামিলিটা কিন্তু রাস্তার মধ্যে বসে গেছে। অনেকে আছে হাত পা পঙ্গু হয়ে গেছে। আপনি শুনলে খুবই খুশি হবেন, আমি জানি না আমার প্যানেলে সবাই জানেন কিনা, আমি আসার সময় আমি দেখেছি যে প্রাইমার্ক অর্থাৎ যে বায়ার কোম্পানি ছিল, প্রাইমার্ক ঘোষণা দিয়েছে তাদেরকে কম্পেনসেশন দিবে। এবং এখানে আছে মেটালান আছে, ম্যাঙ্গো আছে, এখানে 1 for 1 আপনার এই ব্র্যান্ডগুলো কিন্তু আপনি এইখানে ভেহিকুলাস লায়াবিলিটি আছে, অকুপায়ার্স লায়াবিলিটি আছে, ওনার্স লায়াবিলিটি আছে, ইভেন আপনি এইখানে যে বায়ার যারা কিনতেছে বিদেশ থেকে গিয়ে তাদেরও লায়াবিলিটি আছে, তাদেরও তদারকি করা উচিত ছিল যে এইখানে কি ধরনের কনস্ট্রাকশন। সর্বোপরি আমি মনে করি রাজধানী উন্নয়ন কর্পোরেশন, রাজুকের দুর্বলতা রয়েছে এবং সর্বশেষভাবে যে সরকারেরও এখানে আরো কঠোরভাবে এই জিনিসগুলো, সরকার আগের দিন ঘোষণা দিয়ে এটা ঘোষণা দিয়ে আসলেন যে এইখানে যে এই জিনিসগুলো আপনার যে এই বিল্ডিংটা বা বসবাসের অথবা ব্যবহার উপযোগী নয়। কিভাবে রানা প্লাজার মালিক ওইখানে গেল? আমাদেরকে এই জিনিসগুলা যাতে ভবিষ্যতে এই জিনিসগুলো না হয়। ধন্যবাদ। আমি তপন চৌধুরী, আজকের এই বিষয়টি আমরা যদিও রানা প্লাজার যে দুর্যোগ, সেই দুর্যোগের অনেকদিন 3-4 দিন বা 5 দিন পরে আমরা এই অনুষ্ঠান করছি এবং আসলে আমরা এখান থেকে ঘটনা বোঝার চেষ্টা করছিলাম এবং ঘটনার ভয়াবহতা এত বিশাল যে সেটি আমাদের এই পর্যায়ে আমরা আসলে এই ধরনের অনুষ্ঠান করে
আমরা মানুষকে কি বলবো কিংবা কি সান্ত্বনা দেব অথবা দর্শকদের সামনে কিভাবে আসবো এই ধরনের একটি ঘটনার বিশ্লেষণ নিয়ে সেটি নিয়েও আমরা নিজেরা অনেকবার গবেষণা করেছি। তারপরও আমি আপনাকে একটি বিষয়ে প্রশ্ন করতে চাই যে এই ধরনের হৃদয় বিদারক ঘটনাতেও কিন্তু রাজনীতি এড়িয়ে যাবার নয়, এবং এখানে যে ঘটনাটি আমরা দেখলাম প্রথমে যে রানার পরিচয় নিয়ে প্রথমে একটি লুকোচুরির বিষয় ছিল, আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যুবলীগ কিংবা বাংলাদেশ সরকারের বা সরকারি দলের যারা ছিলেন রানার বিষয়ে অনেক কথা শোনা গিয়েছে। সেখানে সাভারের এমপি মুরাদ জংয়ের কথাও এসেছে। প্রধানমন্ত্রী বলেছেন সে যুবলীগের কোনো কর্মী নয়, তিনি নিজের চোখে দেখেছেন। যদিও তারপরে রানাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের তৎপরতায় রানাকে গ্রেফতার করা হয়েছে। আপনি কি মনে করেন এই যে লেজুর বৃত্তির রাজনীতি এবং বাংলাদেশে এই যে গডফাদারের রাজনীতি বা কেডার ভিত্তিক যে রাজনীতি, এই রাজনীতি এই যে দুর্ঘটনাটি ঘটলো এই দুর্ঘটনার সাথে সংশ্লিষ্টতা কতটুকু? এই দুর্ঘটনার সাথে অবশ্যই রাজনৈতিক একটা সংশ্লিষ্টতা রয়েছে। আপাত দৃষ্টিতে এটিকে একটি নিছক যে বিল্ডিং এর ফাটল থেকে এই দুর্ঘটনা বলা যায় না। কারণ হলো দেখেন এই বিল্ডিং কে ব্যবহার উপযোগী আগের দিনে ঘোষণা করা হয়েছে এবং এই বিল্ডিং এ আরো ব্যবহার অনুপযোগী আগের দিনে ঘোষণা করা হয়েছে এবং এই বিল্ডিং এ একটি ব্যাংকের ব্রাক ব্যাংকের শাখা ছিল, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ছিল। আপনারা খেয়াল করলে দেখবেন দুর্ঘটনার দিন 18 দলীয় জোটের 36 ঘন্টা হরতাল চলছিল এবং এই যে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ থাকলে আমি খুশি হতাম। তো আসলে এটা সুযোগ নেই, এই কারণে নেই যে হরতাল বিরোধী একটি মিছিল সংগঠিত করার জন্য এখানে নাকি শ্রমিকদেরকে জড়ো করা হয়েছিল। শ্রমিকদের মধ্য থেকে যারা বেঁচে গিয়েছেন তাদের সাক্ষাৎকারেও সেটি প্রকাশ পেয়েছে যে তাদেরকে জোর করে এই অর্ধবিধ্বস্ত বিল্ডিং এর ভিতরে ঢুকানো হয়েছে এবং বলা হয়েছে তাদের বেতন কাটা যাবে যদি এরা ভিতরে না ঢুকে। তো আমার দেশের গরিব মানুষ যারা দিন আনে দিন খায় তাদের যখন পেটে লাথি দেওয়া হয় বা হুমকি দেওয়া হয় যে তার বেতনটা কাটা যাবে, তখন সে হয়তো তার এই যে প্রয়োজনের তাগিদে সে ভিতরে গিয়েছে বা যেতে বাধ্য করা হয়েছে এবং এটা যেন একটা মানে মৃত্যুমুখে ঠেলে দেয়া মৃত্যুকূপ, যেখানে অসংখ্য মানুষকে কোনো কিছু চিন্তা ভাবনা না করে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এই দুর্ঘটনাটি ঘটেছে। অবশ্যই এখানে রাজনৈতিক কারণেই এদেরকে এখানে ব্যবহার করার জন্য আনা হয়েছিল এবং যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আমি খুশি হতাম যদি প্রথম দিনেই এরা স্বীকার করে নিতেন এই যে ওনার রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য এখানকার স্থানীয় সংসদ সদস্য এবং যুবলীগের নেতা আসলে যারা এর জন্য দায়ী তাদেরকে ওই দিনেই গ্রেফতার করা যেত এবং শাস্তির আওতায়। আজকে হয়তো দীর্ঘ 3-4 দিন পরে তাকে গ্রেফতার করা হয়েছে। এখন এই আরেকটি বিষয় দেখেন, আজকে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের যে বিল্ডিং রেগুলেটরি বোর্ড যেটা রয়েছে বা এগুলির যে আইন কানুন রয়েছে, এই আইন কানুন দিয়ে কিন্তু বিচার করলে এই বিচারটা সুষ্ঠু বিচার হবে না। এই ঘটনার ভয়াবহতা বিবেচনায় নিয়ে এই দৃষ্টান্তমূলক বিচার করতে হবে এবং এরপরে যেন আর কোনো এ ধরনের দুর্ঘটনা না ঘটে, এটাই হবে আজকের দিনে সকল মানুষের প্রত্যাশা এবং সুষ্ঠু বিচার। ধন্যবাদ আপনাকে। আমি আপনার সাথে আরো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন নিয়ে কথা বলতে হবে। তার আগে আমি এই যে ঘটনাটি গত 5-6 দিনের যে ঘটনাগুলি ঘটলো এবং এই ঘটনার প্রেক্ষিতে যে রাজনৈতিক যে বুদবুদ, সেই বুদবুদে কিছুটা উত্তপ্ত পরিস্থিতিও কিন্তু সৃষ্টি হয়েছে। একটি কথা, স্বরাষ্ট্রমন্ত্রীর একটি কথায় যে সেখানে বিরোধী দলের নেতা কর্মীরা বিল্ডিং এ যে টানাটানি করেছে এবং এই টানাটানির প্রেক্ষিতে বিল্ডিং এ ধস নামতে পারে, এই ধরনের হৃদয় বিদারক যৌক আমরা বাংলাদেশে আজকাল শুনি। তো এর প্রেক্ষিতে আবার আমরা দেখলাম যে ঘটনা পরিপ্রেক্ষিতে দেখলাম যে আমরা যখন সারা জাতির মধ্যে একটি ঐক্যবদ্ধ সুর আমরা পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধন্যবাদ পর্যন্ত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেটি বাংলাদেশের রাজনীতি সচরাচর ঘটে না, যে বিএনপি তাদের হরতালকে তারা উঠিয়ে নিয়েছিল এবং সাভারের জন্য তারা সবকিছু উন্মুক্ত করে দিয়েছিল। কিন্তু সেই ধন্যবাদ পাওয়ার পরেও, প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুরোধ পাওয়ার পরেও আমরা দেখলাম যে প্রধান বিরোধী দল আবার 1 এবং 2 তারিখ মে মাসের তারা আবার হরতাল ডেকেছে। তো এই যে রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাটির পরেও
আমরা একদিক থেকে শুনতে পাচ্ছি যে ঝাঁকুনি দিয়ে বিল্ডিং ফেলে দেওয়ার ঘটনা, আবার আর অপর দিকে দেখতে পাচ্ছি যে সহানুভূতির নামে, অধিকার রক্ষার নামে জনগণকে বন্দী করার আরেকটি সুস্পষ্ট সুকৌশল। এই বিষয়ে কি বলবেন আপনি? প্রথমে আপনি যে এক্সাম্পলটা দিলেন যে আমাদের হোম মিনিস্টারের যে স্টেটমেন্ট বেতার বিবিসি বাংলাতে উনি যে কথাটা বলছে, ওইটার জন্য আসলে আমার নিজেরই লজ্জা লাগে যে এটা একটা হোম মিনিস্টার, হাউ ডাজ হি অর শি provide this sort of a statement, যে তার কি আসলে বিবেচনা বোধ বলতে কিছু আছে যে এই ধরনের স্টেটমেন্ট দেয়? তো এটা ফেসবুকে অনেকে ইংলিশে দিছে, বাংলায় দিছে, আমি মানে মাই হেড ওয়াজ পিওরলি ডাউন, কারণ there are so many other people are looking at this sort of information. One country's home minister without having proper research or analysis making a statement, তো ওইটা আমার বলার কিছু নাই. I don't want to touch that. Absolutely it's a clueless and a stupid statement, but the reality এখন যেটা আসলে যদি আমরা পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে এই যে কাজগুলো হচ্ছে আসলে ব্যাক টু দ্য বেসিক যদি আমরা দেখি যে ভেরি বেসিক থিংস, একটা কান্ট্রির ইকোনমির যেখানে 12 বিলিয়ন পাউন্ড ওয়ার্থ করে, এটা যে 75% মোর দেন 75% গার্মেন্টস আর্ন করতেছে, এবং আমরা অনেকে যারা অ্যানালিস্ট আমরা গভর্নমেন্টকে ভেরিয়াস ওয়েতে, গভর্নমেন্ট এবং ডিপার্টমেন্টকে, গভর্নমেন্টসের 3টা এরিয়াস হচ্ছে নারায়ণগঞ্জ, ঢাকা, চিটাগং. আমি অ্যাজ এ অরিজিন ফ্রম বাংলাদেশ, ফ্রম নারায়ণগঞ্জ, এবং I was in Bangladesh in January and I have spoken with number of industrialists and I told them that think about future. If you are not doing things in a strategic way, যে anytime it can collapse for any reason. আর তাছাড়া আমাদের দেশ কিন্তু আরেকটা জিনিস রয়ে গেছে যে আমরা ভূমিকম্প জোনের মধ্যে আছি. আমি এই বিষয়গুলিতে আসবো সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে, কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে রাজনৈতিক বাংলাদেশের শিষ্টাচার বলুন অথবা যে ম্যাচুরিটি, পলিটিক্যাল ইকোনমি যদি আমরা বলি, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তাকে ধরে নেওয়া হয় যে বাংলাদেশের জন্মের পরে সবচেয়ে শিক্ষিত একজন স্বরাষ্ট্রমন্ত্রী, অথবা মন্ত্রীদের মধ্যে হয়তো তিনি সবচেয়ে বেশি শিক্ষিত, তার মুখ থেকে যে সময় এই ধরনের কথা শুনি। আবার বিপরীতে যখন দেখি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে যাদের দায়িত্বে থাকার কথা, আমি তারা সেখানে তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে ওইটা আমি দেখবো এইভাবে, তারা আসলে এখন frankly the circumstances of the politics, বিরোধী দল অনেকভাবেই অনেক কিছু করতে পারতেছে না. So this could be, I would say that maybe তারা is taking as an opportunity, কারণ এখানে যে পরিমাণ পিপল ইনভলভ আছে এবং যে পরিমাণ ম্যাচ হয়েছে, তো বিএনপি চাচ্ছে হ্যাঁ এটা ওয়ান সেন্সে তাদের রাইট, এবং তারা যেটা বলতেছে যে শ্রমিকদের রাইটের জন্য তারা এখন হরতালটা বা ওইভাবে ইনফ্লুয়েন্স করবে, ওইভাবে ফোকাস করবে. তো এটা ওইভাবে আমরা নিতে পারি যে তাদের এখন কোনো ওয়ে নাই, তারা একটা অপরচুনিস্ট হিসেবে একটা অপরচুনিটি নিচ্ছে, যেহেতু বিরোধী সরকারি দল সুযোগ সন্ধানে বিরোধী দল, এটা সুযোগ সন্ধানে না, কারণ সরকারি দল যেভাবে অ্যাক্ট করতেছে বিরোধী দলকে তো কোনো স্কোপ দিচ্ছে না. আপনি কিভাবে, অন্যান্য ঘটনার সাথে তো এই ঘটনার কোনো মিল নেই, অন্যান্য ঘটনার প্রেক্ষিতে যখন কোনো আন্দোলন করা হয় সেই আন্দোলনের একটা যৌক্তিকতা থাকে, একটি সমর্থনও থাকে অনেকের যারা একেবারেই নিউট্রাল, কিন্তু এই ঘটনাটিকে কেন্দ্র করে শ্রমিকদের জীবনমান রক্ষার্থে এই হরতাল কি ভূমিকা রাখবে? ওই হরতাল না, আমি নিজে আজকে ওই সিচুয়েশনে থাকলে আই শুড অলসো রিকোয়েস্ট অর আস্ক গো ফর এ ডেমনস্ট্রেশন, বাট দেয়ার শুড বি সাম সর্ট অফ অবজেক্টিভস, যে আমরা এই ডেমনস্ট্রেশন বা এই অ্যাক্টিভিটি থেকে আমরা এই লেজিসলেটিভ ডেভেলপমেন্ট বা এই স্ট্র্যাটেজিক এইমস এন্ড অবজেক্টিভস গুলো আছে এগুলোর দাবিতে আমরা এই জিনিসটা করতে চাচ্ছি, কিন্তু এখন একটা কমপ্লিট 2 days হরতাল, আই ফিল দ্যাট ইট শুড নট বি আ গুড ওয়ে, কারণ এই ক্ষেত্রে তখন যারা সাফারার, ভিকটিম, এখন হসপিটালে যাওয়া আসা করা, আমি নিজে আসলে কোনো হরতালে সাপোর্ট করতে চাই না, আমি করি না, তো ওই দিকটা আমার মনে হয় চিন্তা করা উচিত. ধন্যবাদ আনোয়ার বাবুল মিয়া, আমি আপনার কাছে আসবো, আমাদের বিরতিতে যেতে হবে, বিরতি যাওয়ার আগে শেষ প্রশ্ন, এই ঘটনাটি ইন্টারন্যাশনাল মিডিয়া খুব বেশি অ্যাট্রাক্ট করেছে এবং একই সাথে সম্ভবত টানা 6 দিন বাংলাদেশের কোনো ডেভেলপমেন্ট, বাংলাদেশের কোনো নিউজ, বাংলাদেশের কোনো বিষয় বিবিসি, সিএনএন, আল জাজিরা ওর দি লিডিং নিউজ সোর্সেস যারা আছে ওয়ার্ল্ডে গ্লোবালি, তারা এইভাবে আর কখনো কভার করেনি, যদিও বাংলাদেশকে অত্যন্ত নেতিবাচকভাবে প্রতিটি নিউজে বাংলাদেশের নেগেটিভ অ্যাসপেক্টগুলি এখানে প্রদর্শিত হয়েছে. তো আপনি কি মনে করেন যে এই যে সেক্টরটা, পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এই পুরো সেক্টরে কেমন প্রভাব পড়বে ইন দি লং রান ইন্টারন্যাশনাল কমিউনিটিতে? It's going to have a devastating effect. The garments industry is actually 20 billion. It's going to exceed China within the next few years because of the various incentives that the European governments as well as the American governments have given various incentives, tax-free incentives and so on. So it's going to have a serious effect because people like Rashid has mentioned, Primark and so forth, they're trying to do a public limitation
damage exercise. Do you understand? What they're trying to do is limit the extent of damage to their own reputations and goodwill. They're doing that because they're very worried about the knock-on effect on the public. They think that maybe Primark or other sorts of companies had a part to play, but they didn't. They didn't because they sometimes do not directly instruct or order to a particular company. These companies subcontract to other companies, often in an unauthorized way. There's a lot of unauthorized subcontracting going on. So you cannot, there's no trail that can link back to the Western companies. You can't really blame these Western companies. They're doing what they can, but they will be very scared. They will be thinking, do we really want to be associated with a country where the legislation, notwithstanding the fact that it's there, is not being able to be implemented properly? Rajuk has a wealth of legislation behind it. They can do whatever they want. They're very powerful. If they say that this is the extent of the building, that's the extent of the building. They can bring it down. But sometimes, in relation to small buildings, they have they're empowered and have a mandate to do certain activities. They often and sometimes turn a blind eye. But when it comes to bigger buildings, or when it comes to buildings which are associated with political figures, yes, then they have no choice. Then there is the involvement of other parties. So, for example, where you have in Bangladesh, in Manik Mia Avenue, one of the most high security streets in the whole of Dhaka. At the top of that, you had Rangs Bhavan, 22 stories high. Rajuk knew, they knew that this was not permitted. They couldn't do anything. This construction went on, and it took some time to go on. It was only later that 16 stories were deconstructed after a lengthy court case, after a government actually changed. Similarly, you have Future Park in Bashundara. 3 stories extra were actually built. Rajuk knew about this because they could see they're based in Dhaka. They could see all of it. Their actual territory is Dhaka. So if they wanted to do something, they could have done something. But there are, unfortunately, in places like Bangladesh, there are certain forces in place where the hands of Rajuk are often tied because sometimes maybe they are being told. It cannot be the case that the politicians were not aware that illegal activity was taking place because without their knowledge. They must have known. They had to have known. আপনি যেটি বলতে চাচ্ছেন irregularity, corruption and the lack of মানুষের সহজাত মানুষের সচেতনতার অভাব এই বিষয়গুলি সাভারের এই ট্র্যাজেডি ক্রিয়েট করেছে Well, don't get me wrong. I'm not alleging a particular political party. It happens on both sides. Yes. Okay, because we've had different periods of course, we are not focusing on any political that's right. party. So it happens on both sides. But in terms of the Savar tragedy, I don't believe that you can actually pinpoint one particular individual, Sohail Rana, or even his father, Mr. Khalik, who was actually detained as well. Yes. He's been charged with forced labor. Yes. He's also the owner of the actual plot of land yes, where the building was constructed. There's also a few other people who are part of it. There is a Spanish gentleman who yes, actually is a Cohen. There's a number of people who've been detained. They've been under various different legislation. Sohail Rana, of course, is the main person. Yeah. He's been targeted in relation to negligence and illegal construction and so forth. There are a number of different pieces of the jigsaw that can be put into play to say who it is that is responsible. A lot of the demonstrations that we see in Oxford Street are pointing the finger at the multinational companies, unjustly in my opinion. There's only so much they can do. Okay, আমি আপনার কাছে বিরতির পরে জিজ্ঞেস করব যে এই ধরনের ঘটনায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কি পানিশমেন্ট হওয়া উচিত যারা অভিযুক্ত এবং যারা অপরাধী। দর্শক, আপনারা কি ভাবছেন এই বিষয়ে? সাভারের এই ট্র্যাজেডির পরে আসলে আমরা কি শিখলাম? এই এত বড় একটি ট্র্যাজেডি ঘটে গেল বাংলাদেশের, প্রতি বছর আমরা কোনো না কোনো ট্র্যাজেডির সম্মুখীন হই, তবে এই ট্র্যাজেডি, এই হতাহতের ঘটনা সম্ভবত বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেককে নাড়া দিয়েছে এবং যারা লোভী, যারা ব্যবসার জন্য শুধুমাত্র ব্যবসার খাতিরে মানুষকে মৃত্যু মুখে ফেলে দিত, যারা দ্বিধাবোধ করেন না, তাদের অনেকের বিবেককে আমি শিওর নাড়া দিয়েছে এবং এ থেকে আমরা অনেকেই শিক্ষা নিয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই শিক্ষা আমরা কতদিনের জন্য নিলাম? তাজরিন ফ্যাশনসের যারা ভুক্তভোগী তাদের কিন্তু অনেকেরই ব্যান্ডেজ হয়তো এখনো হাত থেকে খুলেনি, আর এই হাত থেকে খোলার আগেই কিন্তু আমরা আজকে রানা প্লাজার মতো আরেকটি হৃদয় বিদারক ঘটনার সম্মুখীন হলাম, যার জন্য হয়তো আমাদেরকে অনেক দিন অনেক বেশি, আমাদের যারা শ্রমিক রয়েছেন অনেক বেশি কষ্ট তাদের সহ্য করতে হবে। কিন্তু জাতি হিসেবে আসলে আমরা কতটুকু এই যে ধারা, এই আজকের যে শিক্ষা, সেই শিক্ষা দিয়ে কতটুকু ধরে রাখতে পারবো, সেটি হচ্ছে এখন প্রশ্ন। যারা সংশ্লিষ্ট
সরকারের সর্বোচ্চ মহল থেকে শুরু করে রাজুক কিংবা তার চেয়ে অধস্তন যারা এই পুরো প্রজেক্টের সাথে পুরো বিষয়ের সাথে সংশ্লিষ্ট তারা কতটুকু আন্তরিক এসব বিষয়ে আবার এসব বিষয়ে প্রশ্ন আসবে জনগণের মাঝে। আমরা যাব ছোট্ট বিরতিতে, ছোট্ট বিরতির পর আপনাদের কল নিব আমরা, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।